দীপক এবং আমার বিয়ের 5 বছর হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত আমাদের কোনো সন্তান হয়নি। তবুও দীপক আমাকে অনেক ভালোবাসে। আমি বন্ধা, কিন্তু আমি দীপককে মিথ্যা বলেছি যে মহিলা ডাক্তার বলেছে আমাদের খুব তাড়াতাড়ি সন্তান হবে। দীপকও আমার কথা বিশ্বাস করে নাই, কিন্তু এখন আর তাকে মিথ্যা বলতে পারছি না। মিথ্যা বলতে বলতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। তাই ভাবলাম ওকে পুরো সত্যটা এখন বলা উচিত। আমি ওকে আর ধোকা দিতে চাই না। দীপককে সত্যিটা বলার আগে আমি আমার মাকে একবার ফোন করেছিলাম যে এখন আমার কি করা উচিত। মা বলেছিলেন যে তুই এক কাজ কর, তুই তোর স্বামীর দ্বিতীয়বার বিয়ে করিয়ে দে, তাহলে তোর স্বামী তোর কাছে কৃতজ্ঞ থাকবে এবং কখনোই তোকে ছেড়ে দেওয়ার কথা ভাববে না। মা যা বললো তা শুনে আমার অনেক রাগ হলো এবং দুঃখও পেয়েছি। মনে হলো মা আমার প্রতি শত্রুতা করছে, কেননা আমি তাদের অনেক অপমান করেছি। আমি রেগে গিয়ে বললাম, মা আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি। এই বলে আমি আমার ফোনটা কেটে দিয়েছিলাম। সন্ধ্যায় দীপক বাসায় ফিরে আমার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার রূপালী, রুমে এত অন্ধকার কেন? আমি বললাম, বিধাতা আমার ভাগ্যে যে অন্ধকার লিখে দিয়েছে, সেই অন্ধকার আমি দূর করব কিভাবে? আমি তো শেষ হয়ে গেছি। দীপক বলল, তুমি পাগল হয়ে যাওনি তো? কেন এমন কথা বলছো? আমি তোমার স্বামী, তোমার পাশেই আছি। দীপক আমাকে বলে, আল্লাহর দেয়া সবকিছু তো আমাদের কাছেই আছে, তাহলে তোমার কি হয়েছে? আমি তখন দীপককে বললাম যে আমি আর কখনো মা হতে পারবো না। আজ আমি ডাক্তারের কাছে চেকআপের জন্য গেলে তিনি আমাকে বললেন যে তুমি কখনো মা হতে পারবে না। আমার কথা শুনে দীপকের মুখে বিষণ্ণতা ফুটে উঠলো, কিন্তু সে আমার হাত ধরে বলল, কোনো সমস্যা নেই রূপালী, তুমি আমার জন্য যথেষ্ট। আমি তোমাকে ছাড়া আর কিছুই চাই না। দীপক আমাকে সান্ত্বনা দেওয়ার পর আমার মুড ঠিক হলো। কিন্তু একদিন প্রতিবেশী মহিলা আমাদের বাড়িতে এসেছিল। আমার শাশুড়ি তাকে একটি ভালো মেয়ে খুঁজতে বলেছিলেন, কারণ আমি আমার ছেলে দ্বিতীয় বিয়ে করাতে চাই। প্রতিবেশী জিজ্ঞেস করলেন, তোমার প্রথম বৌমার কি হয়েছে যে তুমি ছেলেকে দ্বিতীয়বার বিয়ে করাতে চাও? তখন আমার শাশুড়ি বললেন যে সে কখনো মা হতে পারবে না, আর আমাদের তো বংশ রক্ষা করতেই হবে, তাই আমাকে আমার ছেলে দ্বিতীয় বিয়ে করাতে হবে। এইসব কথা শুনে আমি কাঁদতে লাগলাম। দীপক বাড়ি ফিরে এলে কেঁদে কেঁদে পুরো ঘটনা খুলে বললাম। দীপক আমার হাত ধরে আমাকে ঘরে নিয়ে এলো। রুমে এসে আমার মায়ের সামনে দাঁড় করিয়ে বলল, মা, রূপালীকে ছাড়া আর কোনো মেয়ের কথা আমি ভাবতেও পারি না। আমি আমার সন্তানের চেয়েও আমার বউকে বেশি ভালোবাসি, তাই আজকের পর আমার দ্বিতীয় বিয়ের কথা আলোচনাও করবে না। আমার শাশুড়ির আগে ঝাঁকুনি দিয়ে বললেন, আমি এমন পুরুষ দেখিনি যে তার বউ কখনো মা হতে পারবে না, তাকে নিয়ে এত অহংকার করে। দীপকের কথা শুনে আমি খুব খুশি হয়েছিলাম যে আমি এমন একজন ভালো স্বামী পেয়েছি। আমি মনে মনে আল্লাহকে ধন্যবাদ দিলাম যে দীপকের মতো ভালোবাসা আমার জন্য এভাবেই যেন সারা জীবন রাখে। রাতে দীপকের জন্য চা বানানোর কথা ভেবে রান্নাঘরে এলে শাশুড়ির ঘর থেকে একটা আওয়াজ ভেসে এলো। আমার নাম শুনে আমি চমকে উঠলাম আর লক্ষ্য করলাম যে তিনি ফোনে তার মেয়েকে বলেছিলেন, চিন্তা করিস না, আমি যেভাবেই হোক রূপালীকে ডিভোর্স দেওয়াবো আর দীপককে আবার বিয়ে দেবো। তুই ওর জন্য ভালো মেয়ে খুঁজতে শুরু কর। এসব শুনে আমার মন খুব খারাপ হয়ে গেল। তাই চা না বানিয়ে এই রুমে এসে শুয়ে পড়লাম। এখন আমার মায়ের কথা মনে পড়ছিল, কিন্তু আগেরবার তিনি আমাকে যে পরামর্শ দিয়েছিলেন তা আমার পছন্দ হয়। তখন আমার মায়ের কথা খুব মনে পড়ে গেল যে মাও তো বলেছিল আমার স্বামীকে দ্বিতীয় বিয়ে করাতে, কিন্তু আমি রাজি হইনি। মায়ের কথা মনে পড়তেই মাকে ফোন দিয়ে বললাম, মা, আমি তো আগেই ভালো ছিলাম। যখন থেকে আমি জানলাম যে আমি জীবনে মা হতে পারবো না, তখন থেকে সারাক্ষণ আমার মাথায় শুধু তলোয়ার ঝুলে আছে। আমার শাশুড়ি তার ছেলের জন্য প্রতিবেশীকে বলে দ্বিতীয় বিয়ের জন্য, তারপরে আমার ননদকে বলে যে মেয়ে দেখতে দ্বিতীয় বিয়ে করাবে, কিন্তু এইবার শাশুড়ি বলল তার পছন্দ মতো বউ নিয়ে আসবে। মা, দীপক খুব ভালো, ও আমার জন্য মায়ের সাথেও ঝগড়া করে, কিন্তু এভাবে আর কতদিন থাকা যায় বলতো? একদিন না একদিন সে অনুভব করবে যে তারও একটি সন্তান থাকা উচিত এবং সেজন্য তার দ্বিতীয়বার বিয়ে করা উচিত। মা বলল, এই সময় তোর কি অবস্থা তা আমি বুঝতে পারছি, তাই সেদিন তোকে বলেছিলাম যে দীপকের দ্বিতীয় বিয়েটা তুই করে দে। সে তার কোটি টাকার সম্পত্তি এভাবে রেখে যাবে না, এটা স্পষ্ট যে তার একজন উত্তরাধিকার লাগবে। আজ না হলে কাল সে অবশ্যই দ্বিতীয় বিয়ের কথা ভাবতে শুরু করবে। তোর স্বামী যদি তার পছন্দের মেয়েকে বিয়ে করে তাহলে ভাব তোর কি অবস্থা হবে। তাই বলছি, তোর নিজের পছন্দে তুই তোর স্বামীকে দ্বিতীয়বার বিয়ে করিয়ে দে। তুই যদি আমার কথা মানিস তাহলে একটা দরিদ্র ঘরের মেয়ের সাথে তোর স্বামীর বিয়ে দিয়ে দে, তাহলে সে তোর অনুগত থাকবে এবং তোর কাছে ঋণীও থাকবে এবং কখনো তোর জায়গা নেওয়ার চেষ্টা করবে না। যদি সে সন্তানের জন্ম দেয় তাহলে তুইও মা হওয়ার সমান সুযোগ পাবি। মায়ের কথা শুনে আমার মনে হলো যে তিনি ঠিকই বলেছেন। আমি বললাম, মা, তোমার চোখে এমন মেয়ে থাকলে আমাকে বলো। আমি বুঝেছিলাম যে দীপককে দ্বিতীয়বার বিয়ে না দিলে আমার এই বাড়িতে টিকে থাকা সম্ভব না। যদিও এই ব্যাপারটা আমার হৃদয়ে পাথরের মতো ভারী হয়ে যাচ্ছিল যে আমি আমার স্বামীকে নিজের হাতে বিয়ে করাচ্ছি, কিন্তু এটা করতে আমি বাধ্য ছিলাম এবং দীপকের প্রতি আমার বিশ্বাস ছিল যে তার ভালোবাসা আমার জন্য কোনোদিনও কমবে না। আর তাই আমি আমার ফ্যামিলির কাছ থেকে গোপনে দীপকের জন্য মেয়ে খুঁজতে শুরু করি। আমি গ্রামের চৌধুরী ও মেম্বারি বাড়ির একমাত্র মেয়ে। আমার বাবা মা এবং ভাইয়েরা আমাকে খুব ভালোবাসতো। আমার জীবন খুব সুন্দর ছিল। শুধু একটা জিনিসই আমি অখুশি ছিলাম, আর তা হলো আমার বাবা মা খুব ছোটবেলায় আমার বিয়ে ঠিক করে দিয়েছিলেন। আর যে ছেলেটার সাথে বিয়ে ঠিক করেছিলেন তার নাম হচ্ছে মনোজ। সে দেখতে বেশি সুন্দর ছিল না এবং উশৃঙ্খল টাইপের ছিল, আর তাই আমি তাকে পছন্দ করতাম না। আর এজন্যই আমি দীপককে বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেছিলাম। কিন্তু আমি বুঝতেই পারিনি যে এটা সবটাই ছিল দীপক এবং তার মায়ের পুরাটা অভিনয়। তারা আমাকে বাড়ি থেকে তাড়ানোর জন্য খুব শান্তভাবে একটা প্ল্যান তৈরি করেছিল, যেটা আমি জানতামই না। দীপকের জন্য আমি একটা মেয়ে পছন্দ করেছিলাম, তার হচ্ছে নয়না। সে অনেক গরিব ঘরের ছিল, কিন্তু সেই মেয়েটা যে তার ভালোবাসার মানুষ ছিল এবং আমার শাশুড়িরও ওই মেয়েটা পছন্দ ছিল সেটা আমি জানতাম না। আমি ভেবেছিলাম মেয়েটা অনেক অসহায়, তাই তাকে আমার স্বামীর সাথে দ্বিতীয়বার বিয়ে করানোর জন্য রাজি ছিলাম। আর আমার শাশুড়ি অনেক প্ল্যান করে এই কাজটা করেছে, আমি বুঝতেই পারিনি। আমি তো ভেবেছিলাম আমি
আমার পছন্দ মতো মেয়ে পছন্দ